আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ। বাংলাদেশের একজন নেতা একবার বলেছিলেন, প্রয়োজনে ঘাস খেয়ে থাকবো, তবুও পরমাণু শক্তি অর্জন করব। আপনার ঘরে কোটি টাকার সোনা আছে, কিন্তু দরজায় তালা নেই। এটা কি বোকামি নয়? যুদ্ধের সময়ে কেউ আপনাকে তার সেরা অস্ত্রটা দেবে না, আর দিলেও সেটার চাবি থাকবে তাদের হাতে। তারা চাইলেই সফটওয়্যার লক করে আপনার যুদ্ধ বিমানকে টিনের বাক্সে পরিণত করতে পারে। আমরা যখন চায়ের দোকানে বসে একদল আর এক দলকে গালি দিই, তখন ওয়াশিংটন, দিল্লি বা বেইজিংয়ে বসে পলিসি মেকাররা মুচকি হাসে। পাকিস্তান আমাদের মুসলিম ভাই হতে পারে, ভারত আমাদের বন্ধু হতে পারে, কিন্তু যেদিন যার স্বার্থে আঘাত লাগবে সেদিন কেউ আপনাকে চিনবে না। বাংলাদেশকে তাই এমন সামরিক শক্তি অর্জন করতে হবে যেন কেউ আমাদের দিকে তাকালে 10 বার ভাবে। ভাই, একটা সহজ প্রশ্ন করি। ধরুন আজ রাতে যদি আচমকা ঢাকার আকাশে সাইরেন বেজে ওঠে, যদি দেখেন ইউক্রেন বা গাজার মতো আমাদের মাথার উপর দিয়ে আগুনের সব গোলা উড়ে যাচ্ছে, তখন আপনি কাকে ফোন করবেন? জাতিসংঘকে, আমেরিকাকে, নাকি চীন বা ভারতকে? উত্তরটা আমিই দিচ্ছি, কাউকেই পাবেন না। ফোন হয়তো রিসিভ হবে, কিন্তু ওপাশ থেকে বলা হবে, দুঃখিত, এই মুহূর্তে আমরা নিজেদের বাঁচাতে ব্যস্ত। আপনারা যারা ভাবছেন তৃতীয় বিশ্বযুদ্ধ আসছে বা আসবে, তাদের জন্য একটা দুঃসংবাদ আছে। আপনারা ভুল ভাবছেন, যুদ্ধটা আসলে শুরু হয়ে গেছে। আমরা কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় আছি। এতদিন আমরা ভাবতাম যুদ্ধ মানেই বর্ডারে বর্ডারে ট্যাঙ্কের লড়াই, কিন্তু এবারের যুদ্ধের ধরনটা এমন যে আপনি হয়তো সকালে চায়ের কাপে হাতে খবর শুনছেন, দেখছেন দেশের অর্থনীতি ধসে গেছে, অথবা আপনার ব্যাংকের সব টাকা ফ্রিজ হয়ে গেছে। বিশ্বাস করুন, ওটাই ছিল আপনার উপর ফেলা প্রথম বোমা। আজকের এই প্রতিবেদনে আমরা এমন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব, যা শুনলে যুদ্ধ নিয়ে আপনার সম্পূর্ণ ধারণাটাই বদলে যাবে। আমরা দেখব এই বিশ্ব রাজনীতির কসাইখানায় বাংলাদেশ আসলে কোথায় দাঁড়িয়ে। আমরা কি শিকারী নাকি শুধুই শিকার? চলুন গল্পের শুরুটা করি একটু পেছন থেকে। দেখুন, ছোটবেলায় আমরা একটা কথা খুব শুনতাম, বিপদে বন্ধুর পরিচয়। কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে এই প্রবাদটা একটু অন্যরকম। এখানে প্রবাদটা হলো, বিপদে বন্ধু সবার আগে পালায়। উদাহরণ হিসাবে বলা যেতে পারে ইউক্রেনের কথা, কিন্তু আমি আপনাদের এখানে ইউক্রেনের উদাহরণ দেব না। আমি আপনাদের নিয়ে যাব আফগানিস্তানের কাবুল এয়ারপোর্টে। মনে আছে সেই দৃশ্য? আমেরিকা যারা 20 বছর ধরে আফগানিস্তানকে ডেমোক্রেসি শেখালো, $1 ট্রিলিয়ন খরচ করলো, কিন্তু তাদের যখন প্রয়োজন ফুরিয়ে গেল, তখন কিভাবে রাতের আঁধারে বিমানে উঠে তারা পালালো, দেখেছেন তো? আর যারা সেই সময় তাদের বন্ধু ভেবেছিল, তারা বিমানের চাকা ধরে ঝুলে থেকে আকাশ থেকে পোকার মতো নিচে পড়ল। এখানে শিক্ষাটা কি? শিক্ষাটা হলো, পড়া শক্তিগুলো আপনাকে টিস্যু পেপারের মতো ব্যবহার করবে, কাজ শেষ তো ডাস্টবিন। আজকের বিশ্বে কোনো আইন নেই, কোনো বিচার নেই। প্রাচীন ভারতে একটা শব্দ ছিল, মৎস্য ন্যায়, মানে হলো পুকুরের বড় মাছটা ছোট মাছটাকে গিলে খাবে, এটাই নিয়ম। আজকের পৃথিবীটা ঠিক তাই। জাতিসংঘ নামের যে প্রতিষ্ঠানটি আছে, ওটা এখন কার্যত একটা দন্তহীন বাঘ। বাঘও নয়, ওটা এখন একটা সার্কাসের পুতুল। আপনি ভাবছেন আন্তর্জাতিক আইন আপনাকে রক্ষা করবে? হাসালেন ভাই। সম্প্রতি আমরা দেখলাম আন্তর্জাতিক আদালত ইসরায়েলের বিরুদ্ধে রায় দিল, গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো। ফলাফল কি? শূন্য। উল্টো পরাশক্তিগুলো সেই আদালতের বিচারকদের উপর স্যাংশন বা নিষেধাজ্ঞার হুমকি দিচ্ছে। এর মানে কি দাঁড়ালো? মানে হলো, যার হাতে বন্দুক, আইন তার পকেটে। এখন আসি আসল খেলায়। দেখুন, আগে জানতাম যুদ্ধ করতে হলে বর্ডার পার করতে হয়, কিন্তু এখন যুদ্ধ হয় আপনার বেডরুমে বসে। ইতিমধ্যেই আপনারা তো জানেন আমেরিকা সমুদ্রে কিভাবে ইচ্ছে মতো ডাকাতি করছে, মানে বাণিজ্যিক জাহাজ আটকের কথা। কিন্তু আমি আপনাদের আরো ভয়াবহ এক পরিস্থিতির কথা বলি। ভাবুন তো, একটা দেশের সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভ, যেটা তাদের জনগণের রক্ত ঘাম করা টাকা, সেটা যদি অন্য একটা দেশ এক ক্লিকে ফ্রিজ বা বাজেয়াপ্ত করে দেয়, এটা কি ডাকাতি নয়?
গত কয়েক বছরে রাশিয়া এবং আফগানিস্তানের সাথে ঠিক এটাই হয়েছে। আমেরিকা এবং ইউরোপ তাদের বিলিয়ন বিলিয়ন ডলার আটকে দিয়েছে। এর মানে হলো, আপনি যদি তাদের কথা মতো না চলেন, তারা আপনার পকেটে হাত ঢুকিয়ে টাকা বের করে নেবে এবং আপনি কিচ্ছুটি করতে পারবেন না। আর নিরাপত্তার কথা বলছেন, ইরানের জেনারেল কাসেম সোলেমানি বা সম্প্রতি এমন বহু নেতা, তাদের হত্যা করা হয়েছে অন্য দেশের মাটিতে, ড্রোন বা মিসাইল দিয়ে। কোনো বর্ডার ক্রস করতে হয়নি, কোনো সেনাবাহিনীও নামাতে হয়নি, সোজা আকাশ থেকে মৃত্যু নেমে এসেছে। এর মানে হলো, আজকের বিশ্বে কোনো দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধানই নিরাপদ নয়। আজ যদি কোনো পরাশক্তি মনে করে বাংলাদেশের কোনো নীতি তাদের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে, তারা যে কোনো এক্সট্রিম স্টেপ নিতে পারে এবং সেটাকে জাস্টিফাই করার জন্য তাদের মিডিয়া মেশিন রেডি আছে। আফ্রিকার দিকে তাকান, নাইজেরিয়া, মালি, এই দেশগুলো আজ ফ্রান্স এবং আমেরিকার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। তারা বলছে, আমাদের খনিজ সম্পদ তোমাদের লুট করতে দেব না। ফলাফল, সেখানে এখন পাল্টা কু আর গৃহযুদ্ধের আগুন। দর্শক, পৃথিবীটা এখন আর গোল নয়, পৃথিবীটা এখন একটা বারুদের স্তূপ। একসময় আমরা বলতাম কোল্ড ওয়ার বা স্নায়ু যুদ্ধ, কিন্তু এখন যেটা চলছে সেটা হলো হট পিস বা উত্তপ্ত শান্তি। মানে যে কোনো মুহূর্তে বুম ব্লাস্ট হতে পারে। তাইওয়ানের দিকে তাকালে দেখবেন সেখানে সেমিকন্ডাক্টর নিয়ে যুদ্ধ চলছে। ভারতের মতো শক্তির ওপরও আমেরিকা অর্থনৈতিক খাঁড়া নামিয়ে এনেছে। মানে বন্ধু রাষ্ট্র হলেও স্বার্থের প্রয়োজনে আমেরিকা কাউকেই চেনে না। ভারত যখন রাশিয়া থেকে তেল কেনে, তখন পশ্চিমেরা চোখ রাঙায়। আবার ভারত যখন আমেরিকার সাথে হাত মেলায়, চীন তখন লাদাখে সৈন্য বানায়। অর্থাৎ এই খেলায় নিরপেক্ষ থাকার সুযোগ কমে আসছে। আপনাকে কোনো না কোনো পক্ষে যেতেই হবে, অথবা নিজের পায়ে কুড়ুল মারতে হবে। তাই এখন সবথেকে বড় প্রশ্ন হলো, এই আগ্নেয়গিরির উপরে বসে থাকা বিশ্বে 18 কোটি মানুষের বাংলাদেশ কোথায়? দেখুন, আমরা খুব গর্ব করে বলি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান খুব গুরুত্বপূর্ণ। আমরা হলাম দক্ষিণ এশিয়ার গেটওয়ে। কিন্তু মনে রাখবেন, সুন্দরী নারীর যেমন শত্রু বেশি, তেমনই স্ট্র্যাটেজিক লোকেশনের যে দেশগুলো, সেই দেশগুলোর বিপদও বেশি। শকুনের চোখ সবসময় ওই জায়গার উপরে থাকে। অনেকে বলেন, ভাই আমরা শান্তিপ্রিয় জাতি, আমরা কারোর সাথে ঝামেলায় নাই। কিন্তু ইতিহাস সাক্ষী, দুর্বলরা কখনোই শান্তি পায় না। শান্তি তাদেরই প্রাপ্য যাদের যুদ্ধ করার ক্ষমতা আছে। দেখুন, রোমানরা একটা কথা বলতো, সি ভিস পাসেম পারা বুলেমি, অর্থাৎ ইফ ইউ ওয়ান্ট পিস প্রিপেয়ার ফর ওয়ার। যদি তুমি শান্তি চাও, তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হও। বাংলাদেশের কিছু সুশীল সমাজ বলেন, সামরিক খাতে বাজেট কমানো উচিত, ওটা দিয়ে স্কুল কলেজ বানানো উচিত। শুনতে খুব ভালো লাগে, তাই না? আবেগপূর্ণ কথা। কিন্তু ইউক্রেনের স্কুল কলেজগুলো এখন কি অবস্থায় আছে দেখেছেন? ধ্বংসস্তূপ। গাজার হাসপাতালগুলো কি অবস্থায়? মাটির সাথে মিশে গেছে। কেন? কারণ তাদের আকাশ রক্ষা করার মতো আয়রন ডোম ছিল না, তাদের পাল্টা মারার মতো যথেষ্ট শক্তি ছিল না। বাংলাদেশের একজন নেতা একবার বলেছিলেন, প্রয়োজনে ঘাস খেয়ে থাকবো, তবুও পরমাণু শক্তি অর্জন করব। এটা পাকিস্তান প্রসঙ্গে বলা হয়েছিল, কিন্তু দর্শনটা এখানে বুঝুন। আমি বলছি না বাংলাদেশকে ঘাস খেতে হবে, আমি বলছি বাংলাদেশের মানসিকতা বদলাতে হবে। আমরা মেগা প্রজেক্ট করছি, পদ্মা সেতু করছি, টানেল করছি, চমৎকার। কিন্তু এই সম্পদ রক্ষা করার মতো পাহারাদার কি আমরা তৈরি করেছি? আপনার ঘরে কোটি টাকার সোনা আছে, কিন্তু দরজায় তালা নেই। এটা কি বোকামি নয়? তুরস্কের দিকে তাকান, তারা ন্যাটো মেম্বার হয়েও আমেরিকার উপর ভরসা করেনি। তারা নিজেদের ড্রোন টেকনোলজি বাইরাক্তার বানিয়েছে। আজ সারা বিশ্ব তাদের সমীহ করে। ইরান বছরের পর বছর নিষেধাজ্ঞার মধ্যে থেকেও নিজেদের মিসাইল বানিয়েছে। আর বাংলাদেশ এখনো ভাবছে বিদেশ থেকে পুরনো যুদ্ধবিমান কিনে দেশ রক্ষা করব। মনে রাখবেন, যুদ্ধের সময় কেউ আপনাকে তার সেরা অস্ত্রটা দেবে না,
আর দিলেও সেটার চাবি থাকবে তাদের হাতে। তারা চাইলেই সফটওয়্যার লক করে আপনার যুদ্ধ বিমানকে টিনের বাক্সে পরিণত করতে পারে। তবে বাইরের শকুনের চেয়েও বড় ভয় কি জানেন? বড় ভয় হলো আমাদের ভিতরের উই পোকাগুলো, আমাদের জাতীয় ঐক্যের ফাটল। আমরা যখন চায়ের দোকানে বসে একদল আর এক দলকে গালি দিই, তখন ওয়াশিংটন, দিল্লি বা বেইজিংয়ে বসে পলিসি মেকাররা মুচকি হাসে। তারা জানে এদের আক্রমণ করার দরকার নেই, এদের মধ্যে একটু উস্কানি দিলেই এরা নিজেরাই নিজেদের দেশকে শেষ করে দেবে। বাংলাদেশে এমন কিছু ইন্টেলেকচুয়াল বা বুদ্ধিজীবী আছেন যারা বিদেশি দূতাবাসে গিয়ে ধর্ণা দেন, দেশের সমস্যা সমাধানের জন্য বিদেশিদের পায়ে ধরা। এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। এরা হলো আধুনিক যুগের মির্জাফর। 1971 সালে আমরা দেখেছি ঘরের শত্রুরা কতটা ভয়ঙ্কর হতে পারে। 2025-26 সালে এসেও সেই চরিত্রগুলো কিন্তু বদলায়নি, শুধু তাদের পোশাকটা বদলেছে। দেখুন, একটা জাতি ততক্ষণ পর্যন্ত পরাধীন হয় না যতক্ষণ না তারা মানসিকভাবে পরাধীন হয়। আমরা যদি মনে করি আমেরিকা আমাদের বাঁচাবে বা চীন আমাদের খাওয়াবে, তবে আমরা বোকার স্বর্গে বাস করছি। পাকিস্তান আমাদের মুসলিম ভাই হতে পারে, ভারত আমাদের বন্ধু হতে পারে, কিন্তু যেদিন যার স্বার্থে আঘাত লাগবে সেদিন কেউ আপনাকে চিনবে না। তাহলে এখন সমাধান কি? আমরা কি ভয়ে জবু থবু মেরে কুঁকড়ে থাকবো? একদম না। আমাদের হতে হবে সজারুর মতো। সজারু সিংহকে আক্রমণ করে না, কিন্তু সিংহ জানে সজারুকে গিলতে গেলে মুখ ক্ষতবিক্ষত হয়ে যাবে। বাংলাদেশকে তাই এমন সামরিক শক্তি অর্জন করতে হবে যেন কেউ আমাদের দিকে তাকালে 10 বার ভাবে। এটাকে বলে ডেটারেন্স বা ভীতি সৃষ্টি করা। আমাদের তরুণদের শুধু বিসিএস ক্যাডার বা ব্যাংকার হওয়ার স্বপ্ন দেখালে চলবে না। আমাদের দরকার সায়েন্টিস্ট যারা ড্রোন বানাবে, যারা সাইবার সিকিউরিটি এক্সপার্ট হবে। কারণ আগামী যুদ্ধটা মিসাইলের চেয়ে বেশি হবে সাইবার ওয়ার্ল্ডে। আপনার ব্যাংকিং সিস্টেম হ্যাক করে পুরো দেশ অচল করে দেয়া হতে পারে। এখন শেষ করার আগে একটা কথা বলি। দেখুন, ইতিহাস দুর্বলদের মনে রাখে না, ইতিহাস মনে রাখে বিজয়ীদের। 18 কোটি মানুষ যদি এক থাকে, যদি আমরা আমাদের মেরুদণ্ড সোজা রাখি, তাহলে কোনো পরাশক্তি আমাদের দাবিয়ে রাখতে পারবে না। কিন্তু যদি আমরা বিভক্ত থাকি, তবে আমরা হব দাবার বোর্ডের সেই গুটি যা খেলা শেষে বক্সে ভরে রাখা হয়। এখন সিদ্ধান্ত আপনাদের। আপনারা কি দাবার গুটি হতে চান নাকি খেলোয়াড় হতে চান? কমেন্টে জানান বাংলাদেশের বর্তমান প্রতিরক্ষা প্রস্তুতি নিয়ে আপনি কতটা সন্তুষ্ট, নাকি আমাদের আরও অ্যাগ্রেসিভ হওয়া উচিত। আপনাদের প্রতিটি মতামত আমি পড়ব। ভিডিওটি যদি আপনার বিবেক বুদ্ধিকে একটুও নাড়া দিয়ে থাকে, তবে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন বাংলাদেশ আর ঘুমিয়ে নেই। ইরান থেকে পুরো ইউরোপ, এশিয়া, আফ্রিকা বা মহাসাগরের বুক, খুইয়ের মতো যেন ফুটছে সব। এমন সব ঘটনা ঘটছে চারপাশে। গত 2 বিশ্বযুদ্ধের আগেও এমন ভয়ঙ্কর সব ঘটনা ঘটেনি। অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর সব লক্ষণ প্রকাশ পেয়ে গেছে এরই মধ্যে। বিশ্ব যেন বসে আছে চরম এক সর্বনাশের অপেক্ষা। জাতিসংঘ আজ একটা অকেজো প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। যে আইন দিয়ে বিশ্বকে শান্ত রাখার কথা ছিল, পরাশক্তিগুলো আজ সেই আইনের কপালে লাথি মেরে নিজেদের খেয়াল খুশি মতো চলছে। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন আর কূটনৈতিক আলোচনার টেবিল নয়, যুদ্ধের ময়দানই হয়ে উঠছে চূড়ান্ত ফয়সালার জায়গা। পৃথিবী এখন আর কোনো নিয়ম বা শৃঙ্খলার তোয়াক্কা তো করছেই না, বরং এক উন্মত্ত কসাইখানায় পরিণত হয়েছে, যেখানে কেবল ধারালো ছুরির দাপটি শেষ কথা। রাশিয়ার একটা বাণিজ্যিক জাহাজ মাঝ সমুদ্র থেকে তুলে নিয়ে তার ক্রুদের বিচার করার যে ধৃষ্টতা আমেরিকা দেখিয়েছে, তা গত 1 শতাব্দীতে কেউ দেখেনি। এটা স্রেফ আইন লঙ্ঘন নয়, এটা হলো আন্তর্জাতিক সার্বভৌমত্বকে প্রকাশ্যে চড় মারা। সমুদ্রের মুক্ত চলাচলের যে আন্তর্জাতিক নিয়ম ছিল, তাকে এক নিমিষেই ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে। এর ফলাফল যে কতটা ভয়াবহ হতে পারে তা আমরা কল্পনাও করতে পারছি না। এর ঠিক কয়েকদিন আগেই ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যেভাবে ফিল্মি স্টাইলে তুলে নিয়ে যাওয়া হলো, তাতে পরিষ্কার হয়ে গেছে এখন আর কোনো দেশের সীমানা বা রাষ্ট্রপ্রধান নিরাপদ নন। কোনো সার্বভৌম দেশের নির্বাচিত প্রধানকে এভাবে অন্য দেশে নিয়ে গিয়ে বিচারের মুখোমুখি করা আন্তর্জাতিক রাজনীতির ইতিহাসের
সবচেয়ে কলঙ্কিত অধ্যায়। এর মানে দাঁড়ালো, এখন থেকে পৃথিবীর কোনো সীমানা প্রাচীরই আর অলঙ্ঘনীয় নয়। এদিকে ইরানের আকাশে যুদ্ধের কালো মেঘ এখন আর শুধু গুঞ্জন নয়, এক ধ্রুব বাস্তব। ইরান ইসরায়েল সীমান্তের উত্তেজনা এখন বিস্ফোরণের অপেক্ষায়। অস্ট্রেলিয়া আর রাশিয়া তাদের নাগরিকদের দেশ দুটি থেকে দ্রুত সরিয়ে নিচ্ছে। মানে হলো, গোয়েন্দা রিপোর্ট বলছে যে কোনো মুহূর্তে বড় ধরনের হামলা শুরু হয়ে যেতে পারে। আমেরিকা আর ইসরায়েল যৌথভাবে ইরানের অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনায় আক্রমণ চালানোর জন্য সব গুছিয়ে ফেলেছে। ইরানের তেল খনি থেকে শুরু করে ড্রোন তৈরির কারখানা সবই এখন টার্গেটের মধ্যে। ইরানও চুপ করে বসে নেই। তারা পাল্টা আঘাতের যে হুমকি দিয়েছে তাতে মধ্যপ্রাচ্যের পুরো মানচিত্র বদলে যেতে পারে। এই যে এক একটা দেশের উপরে ঝাঁপিয়ে পড়ছে, এটা কেবল আঞ্চলিক কোনো ঝগড়া নয়, এটা হলো একটা গ্লোবাল চেইন রিয়াকশন, যা আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধের খাদের কিনারায় নিয়ে গেছে। একটা বিষয় ক্লিয়ার হওয়া দরকার, এই বিপদের দিনে আসলে কোনো রাষ্ট্র কারো আপন নয়। আমরা যাদের বন্ধু ভাবি তারা আসলে সাময়িক স্বার্থের ভাগিদার। পাকিস্তান খুব বন্ধু হয়ে পাশে দাঁড়াচ্ছে না, দেখবেন বিপদ দেখলে দৌড় দিবে। ভারত যদি কখনো বাংলাদেশে হামলা করে বসে, ভাবছেন পাকিস্তান পাশে দাঁড়াবে? সে চিন্তা ভুলে যান। আন্তর্জাতিক সম্পর্কে আবেগ বা নিঃস্বার্থ ভালোবাসার কোনো জায়গা নেই। ভেনেজুয়েলার মাদুরোর জানের বন্ধু ছিল চীন আর রাশিয়া, কিন্তু যখন মার্কিন কমান্ডোরা তাকে তুলে নিয়ে গেল, তখন সেই বন্ধুরা কেবল দূর থেকে বিবৃতি দিয়েই খালাস। তারা এগিয়ে আসেনি তাদের বন্ধুকে বাঁচাতে, কারণ দিন শেষে পরাশক্তিগুলো তাদের নিজেদের ভূরাজনৈতিক লাভ ক্ষতির হিসেব কষে। ইউক্রেনকেও পশ্চিমা বিশ্ব সব দেব, শেষ পর্যন্ত পাশে থাকবো বলে রাশিয়ার সঙ্গে যুদ্ধের আগুনে ঠেলে দিয়েছিল। আজ ইউক্রেন একটা পরিত্যক্ত শ্মশান, সেখানে কেবল হাহাকার আর ধ্বংসস্তূপ। আমেরিকা এখন তাদের জন্য বরাদ্দ কমাতে শুরু করেছে, কারণ তাদের নতুন টার্গেট এখন অন্য কোথাও। এই যে দুধ দেখিয়ে ঘোল খাওয়ানোর রাজনীতি, এটা এখন সারা বিশ্বে চলছে। আজ আমেরিকা গ্রিনল্যান্ড দখলের নীল নকশা করছে, যা ইউরোপের শান্তিতে বড় এক ধাক্কা। আবার ভারতের মতো দীর্ঘদিনের পার্টনারের উপর 500% শুল্ক বসানোর হুমকি দিচ্ছে। এর মানে হলো, স্বার্থের প্রয়োজনে তারা নিজেদের ঘরের বন্ধুকেও পর করতে এক সেকেন্ডও দ্বিধা করবে না। বিশ্ব রাজনীতির এই নতুন মোড় অত্যন্ত বিপজ্জনক। ভারত যখন রাশিয়ার থেকে তেল কেনার মতো স্বাধীন সিদ্ধান্ত নিতে চায়, তখনই তাদের উপরে খড়গ নেমে আসে। অর্থাৎ পরাশক্তিগুলোর কথা না শুনলে এখন আর শুধু অবরোধ নয়, সরাসরি অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার চেষ্টা চলছে। এই জোরজার মুল্লুকতার নীতি যখন ডমিনেট করে, তখন ছোট এবং মাঝারি দেশগুলোর অবস্থা হয় তাসের ঘরের মতো। তো এই যখন পরিস্থিতি, বাংলাদেশের খবর কি? প্রশ্ন হলো, এই যে শকুনের থাবা চারিদিকে বিস্তৃত হচ্ছে, আমরা কি তার বাইরে? বাংলাদেশ কি বিদেশি কোনো অপশক্তির থাবা থেকে নিরাপদ? আমাদের কৌশলগত অবস্থান, আমাদের বঙ্গোপসাগর আর আমাদের ক্রমবর্ধমান অর্থনীতি আজ অনেকেরই ঈর্ষার কারণ। 18 কোটি মানুষের এই দেশটাকে যদি আজ আমরা সিনা টান দিয়ে চলার মতো যোগ্য না করি, তবে ইতিহাসের রাস্তা কুঁড়ে হারিয়ে যেতে সময় লাগবে না আমাদের। আমরা কি কোনো বড় শক্তির খেলার গুটি হতে চাই, নাকি নিজেদের ভাগ্য নিজেরা লিখতে চাই? প্রশ্ন সেখানে। বিচারহীনতার এই পৃথিবীতে বিচার চেয়ে সময় নষ্ট করা বোকামি। এখানে টিকে থাকতে হলে শক্তির বিকল্প নেই। ওসমান হাদি একটা কথা বলে গিয়েছিলেন, যা আজ আমাদের জন্য ধ্রুব সত্য বলে মনে হয়। প্রয়োজনে ঘাস খেয়ে হলেও অস্ত্র বানাও বাংলাদেশ। 2 বেলা পেট ভরে পোলাও মাংস খেয়েও যদি আপনার মাথার উপরে ছাদ না থাকে, বা আপনি যদি নিরাপদ না থাকেন, তবে সেই খাবারের কোনো মূল্য নেই। যুদ্ধের এই যুগে প্রস্তুতির অভাব মানেই হলো নিশ্চিত দাসত্ব। সামরিক শক্তি বাড়ানো মানে শুধু ট্যাঙ্ক আর মিসাইল কেনা নয়, এটা হলো আপনার সক্ষমতার ঘোষণা। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা এমন হতে হবে যেন কোনো শত্রু আমাদের সীমান্তে আসার আগে হাজারবার ভাবে, হাজারবার কাঁপে। সিনার টান দিয়ে চলাটা বিলাসিতা নয়, এটা আমাদের বেঁচে থাকার অধিকার। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এন্টি মিসাইল সিস্টেম আজ আমাদের জন্য অত্যাবশ্যক। আমাদের প্রতিরক্ষা বাজেট নিয়ে যারা নাক সিটকায়, তারা আসলে জানে না যে দুর্বল থাকাই হলো শকুনকে দাওয়াত দেওয়া। 18 কোটি মানুষকে নিরাপত্তাহীনতায় রেখে শুধু মেগা প্রজেক্ট বা পলিটিক্স নিয়ে পড়ে থাকাটা হবে ইতিহাসের সবচেয়ে বড় ও আত্মঘাতী বোকামি। সবচেয়ে ভয়ের বিষয় হলো আমাদের অভ্যন্তরীণ বিভেদ। আমরা যখন নিজেরা কামড়াকামড়ি করি, তুচ্ছ রাজনীতি আর চেতনাবাজি নিয়ে মারামারি করি, তখন বাইরের শকুনেরা হাততালি দিয়ে হাসে। বিভক্তি হলো বিদেশি শক্তির প্রবেশের প্রধান দরজা।
বিদেশি দালাল চক্র যারা দেশের ভেতরে বসে অন্যের এজেন্ডা বাস্তবায়ন করে, তাদের এখনই চিহ্নিত করে ঝেঁটিয়ে বিদায় করা উচিত। যুদ্ধের ময়দানে কোনো সস্তা আবেগ বা পাতানো বন্ধুত্ব আপনাকে রক্ষা করবে না। যখন মিসাইল আসবে, তখন আপনার রাজনৈতিক পরিচয় সেটি চিনবে না। রক্ষা করবে কেবল আপনার হাতের আধুনিক টেকনোলজি আর আপনার ইস্পাত কঠিন জাতীয় ঐক্য। তরুণ সমাজকে আধুনিক সামরিক প্রশিক্ষণের আওতায় এনে একটা বিশাল রিজার্ভ ফোর্স গড়ে তোলার কথা বলেন কেউ কেউ। অনেকে বলেন এটা সময়ের দাবি। দেশের প্রতিটি নাগরিককে এমনভাবে তৈরি করতে হবে যেন তারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় দ্বিতীয় বাহিনী হিসেবে কাজ করতে পারে। মনে রাখবেন, অন্যের থেকে অস্ত্র কিনে আপনি বড়জোর একটা লড়াই লড়তে পারবেন, কিন্তু দীর্ঘমেয়াদী যুদ্ধ জিততে হলে নিজেদের প্রযুক্তি নিজেদেরই উদ্ভাবন করতে হবে। কোটি কোটি টাকা খরচ করে বিদেশের উপর নির্ভরশীল হওয়া মানে হলো এক ধরনের পঙ্গুত্ব। আমাদের মেধা আছে, আমাদের লোকবল আছে, আমাদের সক্ষমতা আছে। সেই মেধাকে কাজে লাগিয়ে দেশীয় ডিফেন্স ইন্ডাস্ট্রি গড়ে তুলতে হবে। শক্তিশালী দেশ হতে হলে নিজস্ব হার্ডওয়্যার আর সফটওয়্যারের কোনো বিকল্প নেই। অন্যথায় আমাদের অর্থ কেবল বাইরের দেশের পকেট ভারী করবে, কিন্তু আসল বিপদের সময়ে তারা চাবি বন্ধ করে দেবে। পরিশেষে আমরা কারো 1 ইঞ্চি জমিও চাই না, কারো উপর দাদাগিরিও করতে চাই না, কিন্তু আমাদের 1 ইঞ্চি মাটিও যেন কোনো বিদেশি শকুনের লালসার শিকার না হয়, সেই সক্ষমতা অর্জন করতেই হবে। বিশ্ব রাজনীতির এই ভয়াবহ ঘূর্ণিবর্তে টিকে থাকতে হলে আমাদের দরকার ভারসাম্যপূর্ণ কূটনীতি এবং শক্তিশালী সামরিক ভিত্তি। পৃথিবীটা খুব দ্রুতই ব্লকে ব্লকে ভাগ হয়ে যাচ্ছে। এই ভাগাভাগির খেলায় আমরা যেন নিছক শিকার না হয়ে নিজেদের অবস্থান শক্ত করতে পারি, সেই প্রস্তুতি এখন নিতে হবে। নিজেরা শক্তিশালী না হলে বিশ্ব রাজনীতির কোনো টেবিলে আমাদের কথা কেউ শুনবে না। বাংলাদেশ যদি আজ সিনার টান দিয়ে দাঁড়াতে না পারে, তবে আগামীর পৃথিবী আমাদের কোনো ক্ষমা করবে না। সময় ফুরিয়ে আসছে, ঘড়ির কাঁটা দ্রুত ঘুরছে। এখনই সময় ঐক্যবদ্ধ হওয়ার, এখনই সময় নিজেদের দুর্গ গড়ে তোলার। সারপ্রাইজ এবং ইন্টেলিজেন্স, চমক এবং গোয়েন্দা তথ্য, এই পৃথিবীতে এর চেয়ে শক্তিশালী শব্দ আর কিছুই নেই। বিশ্বাস করুন, দুনিয়ার কোনো শক্তিশালী মিসাইল বা কোনো বিশাল সেনাবাহিনী এই দুটো শব্দের চেয়ে বড় নয়। আমার কথা বিশ্বাস হচ্ছে না, তাই তো? আজকের এই খবরটি দেখার পর আপনার সামনে সব প্রমাণ হয়ে যাবে। তাহলে খবরটা আসলে কি? প্রথমে আপনারা স্ক্রিনে এই রিপোর্টগুলো দেখুন। এই রিপোর্টগুলো এসেছে ইউক্রেনের অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর লভিভ থেকে। গতকাল গভীর রাতে রাশিয়া সেখানে মিসাইল বৃষ্টি করেছে। আর সাধারণ মিসাইল নয়, হাইপারসনিক মিসাইল, যার নাম অর্সেনিক। এই মিসাইল লভিভ শহরে এক কথায় তাণ্ডব চালিয়েছে। এর ধ্বংসলীলা এমন ছিল যে আমেরিকা ইউক্রেনের ডজন ডজন প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করে রেখেছে, কিন্তু কেউ একে আটকাতে পারেনি। একেবারে বিনা বাধায় ফ্রি ফল স্টাইলে যেখানে খুশি সেখানে এর ওয়ারহেডগুলো আছড়ে পড়ছিল। আর যারা জানেন না তাদের বলে রাখি, এই মিসাইল তো হাইপারসনিক বটেই, তার উপর এর ওয়ারহেড হলো মাল্টিপল, অর্থাৎ একে বলা হয় MIRV, মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট রি এন্ট্রি ভেহিকেল। এর মানে হলো মিসাইল একটাই, কিন্তু তার পেটের ভেতরে অনেকগুলো হাতিয়ার থাকে, প্রায় 6 থেকে 12টা পর্যন্ত। মানে একটা মিসাইল দিয়েই আপনি 6 থেকে 12টা আলাদা আলাদা জায়গায় হামলা করতে পারেন। আর এই অর্সেনিক মিসাইল ঠিক সেটাই করেছে। রাশিয়া মাত্র 1 থেকে 2টো মিসাইল ছেড়েছিল, কিন্তু প্রায় 24টার মতো ওয়ারহেড পুরো লভিভ শহরের উপর পড়ে তাণ্ডব চালিয়ে দিয়েছে। এখন যারা বুঝতে পারছেন না এটা কত বড় খবর, তাদের বলি, আজকের তারিখে লভিভ হলো ইউক্রেন যুদ্ধের একেবারে সেন্টার পয়েন্ট। কেন বলছি এ কথা? কারণ প্রথমত এটা পোল্যান্ডের রাজধানীর খুব কাছে, অর্থাৎ ইউরোপের একদম কাছে। যুদ্ধের যত রণকৌশল সব এখানেই তৈরি হয়। আমেরিকার যত সেনা অফিসার ইউক্রেনের সেনাকে ট্রেনিং দেয় সেটা এই লভিভ শহরেই হয়। বিদেশ থেকে যত অস্ত্র আসে সব প্রথমে লভিভে পৌঁছায়, তারপর ফ্রন্ট লাইনে পাঠানো হয়। তাই লভিভকে ইউক্রেনের অলিখিত রাজধানী বলা হয়। অর্থাৎ কিভে যে কাজ হতো এখন সব লভিভে হচ্ছে। তাই লভিভে হামলা একটা বিরাট সিগনিফিকেন্ট ঘটনা। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন যে এত বড় হামলা হলো, এত আধুনিক মিসাইল ব্যবহার হলো, আমেরিকার সব ডিফেন্স সিস্টেম ফেল করলো, তবুও ইউক্রেনের তেমন কোনো ক্ষতিই হয়নি, একদম নামমাত্র ক্ষতি। ধরে নিন রাশিয়া শুধু খালি বিল্ডিংগুলোতে বোমা মেরেছে।
আর এই যুদ্ধটা যে এত লম্বা সময় ধরে চলছে তার কারণও এটাই। রাশিয়া হামলা করে, ভয়ঙ্কর সব অস্ত্র দিয়ে তাণ্ডব চালায়, কিন্তু ইউক্রেনের আসল ক্ষতি তেমন কিছুই হয় না। দেখুন, এর পেছনে দুটোই কারণ আছে, এক সারপ্রাইজ আর দুই ইন্টেলিজেন্স। আচ্ছা, এই হামলার উদাহরণ দিয়েই ব্যাপারটা বুঝিয়ে বলি। স্ক্রিনে দেখুন, কাল রাতে হামলা হয়েছে, কিন্তু এই হামলার 24 ঘন্টা আগেই আমেরিকা ইউক্রেনকে জানিয়ে দিয়েছিল যে লাভিভে যা কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে সব মাটির তলায় লুকিয়ে ফেলো, কারণ তোমাদের উপর মিসাইল স্ট্রাইক হতে চলেছে এবং সেটা খুব বড় মাপের হবে। শুধু তাই নয়, হামলার 12 ঘন্টা আগে আমেরিকা সারা দুনিয়ার সামনে ব্যাপারটা ফাঁস করে দিয়েছিল। স্ক্রিনে দেখুন, সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলগুলো টুইট করা শুরু করে দিয়েছিল যে রাশিয়া ইউক্রেনের লাভিভ শহরে একটা মেগা মিসাইল স্ট্রাইক করতে যাচ্ছে। হ্যাঁ দর্শক, আমেরিকা কয়েক ঘন্টা আগেই বলে দিয়েছিল কোন শহরে হামলা হবে, কোন মিসাইল দিয়ে হবে। এমনকি আপনারা জানলে অবাক হবেন, এটাও বলা হয়েছিল যে রাশিয়া কোন সাইড থেকে মিসাইলটা ছাড়বে, পৌঁছাতে কত মিনিট লাগবে, কত স্পিডে আসবে এবং প্রাইম টার্গেট কি হবে। এখন আপনি নিজেই ভাবুন, যখন সাধারণ মানুষকেই ঘন্টাখানেক আগে সব বলে দেয়া হয়েছে, তখন ইউক্রেনকে গোয়েন্দা মারফত কত আগে জানানো হয়েছে। আর ইউক্রেন খুব সহজেই এই ইন্টেলিজেন্সের ফায়দা তুলেছে। তাদের যত গুরুত্বপূর্ণ জিনিসপত্র বা অ্যাসেটস ছিল সব এক জায়গায় থেকে অন্য জায়গায় সরিয়ে ফেলেছে। ফলে রাশিয়ার এই মিসাইল বাইরে থেকে দেখে মনে হতে পারে যে তাণ্ডব চালিয়েছে, কিন্তু বাস্তবে এর ইম্প্যাক্ট ছিল 0 বা 0। কারণ রাশিয়ার কাছে সারপ্রাইজ ফ্যাক্টর বলে কিছু নেই, তারা শত্রুকে চমকে দিতেই পারছে না। দর্শক, এটা কিন্তু খুব আন্ডাররেটেড একটা বিষয়। ভাবুন তো, রাশিয়া যদি হঠাৎ করে হামলা করে ইউক্রেনকে সারপ্রাইজ বা চমকে দিত আর ইউক্রেন খবরটা না পেত, তাহলে কত ভয়ঙ্কর ক্ষতি হতে পারত। ওখানে আমেরিকান কমান্ডোরা ছিল যারা ট্রেনিং দিচ্ছিল, প্রচুর অস্ত্রশস্ত্র ছিল যা বর্ডারে যাওয়ার কথা, এছাড়াও অনেক বড় ইন্টেলিজেন্স অ্যাক্টিভিটি চলছিল, সব এক ঝটকায় শেষ হয়ে যেত। রাশিয়া হয়তো পুরো লিডারশিপই শেষ করে দিত। কিন্তু যখন সারপ্রাইজ নেই, পরের জন ঘন্টাখানেক আগেই সব জেনে বসে আছে, তখন আপনি তার কিছুই করতে পারবেন না। কিন্তু রাশিয়ার এই সারপ্রাইজ ফ্যাক্টর শেষ হলো কিভাবে? আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে, আমেরিকা এই ইন্টেলিজেন্স পেল কি করে? দেখুন, এর উত্তর হলো ইলেকট্রনিক ইন্টেলিজেন্স। এর চেয়ে আন্ডাররেটেড জিনিস আর কিছু নেই। এখন প্রতিটি দেশকে এই দিকেই নজর দেওয়া খুব দরকার। আসলে আমেরিকার কাছে ইলেকট্রনিক ইন্টেলিজেন্স এতটাই শক্তিশালী যে তারা বিভিন্ন ইকুইপমেন্ট বা যন্ত্রপাতির মাধ্যমে আগেই টের পেয়ে যায় রাশিয়ার বিশাল এলাকার হাজার হাজার এয়ারবেসের মধ্যে কোনটিতে কি হচ্ছে। স্যাটেলাইটের মাধ্যমে তারা খুব সহজেই সেটা ধরে ফেলে। এরপর তারা সেই এলাকায় তাদের নজরদারি বা ইন্টেলিজেন্স অ্যাসেট মুভ করায়, যেখানে ডিপ পিকচার ছবি তোলা হয়। পাশাপাশি গ্রাউন্ডে তাদের যেসব এজেন্ট আছে তারা খবরাখবর বাড়ায়। এরপর শুধু এটা বের করতে হয় যে টার্গেট কি হবে। এর জন্য দুটো আন্দাজ করা হয়। প্রথমত, যে বেসে মিসাইল অ্যাক্টিভিটি হচ্ছে সেখানে কোন মিসাইল মোতায়েন আছে এবং সেগুলোর রেঞ্জ কত। সেখান থেকে ইউক্রেনের কোন শহর ম্যাক্সিমাম টার্গেট হতে পারে। এইসব হিসেব কষে আমেরিকা বুঝলো যে ওই বেসে আর্সেনিক মিসাইল প্রচুর সংখ্যায় আছে, তাই সেটা দিয়েই হামলা হবে। এর স্পিড আর রেঞ্জ দেখে তারা ক্যালকুলেট করলো যে টার্গেট হবে লাভিভ শহর। এরপর তারা রুশ সেনার উপর জাসুসি করলো। লাভিভ নিয়ে কি কি মিটিং হয়েছে, কি কি টার্গেট ঠিক করা হয়েছে, সব মিলিয়ে মাত্র 6-7 ঘন্টার মধ্যে আমেরিকার কাছে একদম পাকা খবর ছিল কোথায় হামলা হবে, কি টার্গেট। আর আমেরিকা যে স্ক্রিপ্ট লিখে দিয়েছিল, রাশিয়া ঠিক সেটাই করলো। অর্থাৎ সারপ্রাইজের নামে কোনো জিনিসই ছিল না, আর এই সারপ্রাইজকে শেষ করেছে ইন্টেলিজেন্স। তাই আমি বলছি, এই দুটো জিনিসের চেয়ে পাওয়ারফুল আর কিছু নেই। বিশ্বাস করুন, রাশিয়ার কাছে যদি সারপ্রাইজ বা ইন্টেলিজেন্সের মধ্যে কোনো একটাও শক্তিশালী হতো, তবে এই যুদ্ধ 4 বছর ধরে চলতো না। আজ নিয়ে 1450 দিন হতে চলল এই যুদ্ধের। জি হ্যাঁ, 1450 দিন। বিশ্বের দ্বিতীয় শক্তিশালী সেনা হয়েও রাশিয়া এটা শেষ করতে পারছে না। কেন জানেন? কারণ তাদের হাতে এই দুটো শক্তিশালী হাতিয়ার নেই।
তাই এত সময় লাগছে। দর্শক, আজকের এই পুরো ঘটনাটা যদি এক লাইনে বলতে হয় তাহলে বলতে হবে, যুদ্ধে এখন শক্তি নয়, বুদ্ধিই শেষ কথা। রাশিয়ার কাছে মিসাইল আছে, সেনা আছে, শক্তি আছে, কিন্তু নেই সারপ্রাইজ। আর যেখানে সারপ্রাইজ নেই সেখানে যুদ্ধ শুধু সময় নষ্ট করে। আর আমেরিকা কি করেছে? তারা যুদ্ধ করেনি, তারা কেবল হিসেব কষেছে, সিগন্যাল শুনেছে, স্যাটেলাইট দেখেছে, আর শত্রুর মাথার ভিতরে ঢুকে পড়েছে। তাই আজ 1450 দিন পরেও বিশ্বের দ্বিতীয় শক্তিশালী সেনাবাহিনী একটা ছোট্ট দেশের সাথে যুদ্ধ শেষ করতে পারছে না। দর্শক, এখানেই ভূ রাজনীতির সবচেয়ে বড় শিক্ষা। যার কাছে তথ্য আছে তার কাছে সময় আছে, আর যার কাছে সময় আছে শেষ হাসিটাও তারই। আমরা বা আমাদের মতো দেশগুলো আজও মনে করি যুদ্ধ মানেই হলো কার কাছে কতগুলো ট্যাঙ্ক আছে বা কার মিসাইল কত দূরে যায়। কিন্তু ইউক্রেনের এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, একবিংশ শতাব্দীর যুদ্ধ লোহা দিয়ে নয়, লড়া হবে ডেটা বা তথ্য দিয়ে। রাশিয়ার মতো সুপার পাওয়ার আজ ধুঁকছে, কারণ তাদের পেশি শক্তি আছে, কিন্তু তাদের স্নায়ু বা নার্ভ হয়তো ভোতা হয়ে গেছে। আমেরিকা আজ ইউক্রেনে বসে প্রমাণ করে দিল যে আপনি যদি শত্রুর মনের খবর আগে থেকেই জানেন, তবে তার পারমাণবিক হুঙ্কারও আপনার কাছে কেবলই আতশবাজি হবে। কারণ মনে রাখবেন, আগামী দিনের বিশ্বযুদ্ধে তারাই জিতবে যারা অদৃশ্য থেকে দৃশ্যমান শত্রুকে ঘায়েল করতে পারবে। এখন আমার এই জিওপলিটিক্যাল বিশ্লেষণটি নিয়ে আপনার কি মতামত? আপনি কি মনে করেন? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। দেখা হচ্ছে পরের প্রতিবেদনে আরও কোনো গভীর বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত চোখ কান খোলা রাখুন, সতর্ক থাকুন।